ইন্দ্রকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে ছদ্মবেশ নিয়ে হসপিটালে গিয়ে ছোট রাজার কাছ থেকে ব্লাড স্যাম্পল জোগাড় করলো রোহিত আর ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কোর্টের কার্যক্রম আবারও শুরু হয়। তারপর দেখা যাবে ছোট রানী পক্ষের উকিল বলে, ইওর অনার, এখানে রাজমহলের পর রাজা প্রতাপ নারায়ণ চৌধুরীকে নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু যাকে এখানে হাজির করা হয়েছে সে একজন সাধু বাবা। সে কিছুতেই রাজমহলের রাজমহলের বড় রাজা প্রতাপ নারায়ণ চৌধুরী হতে পারে না, কারণ সে একজন ঠগ জোচ্চোর। তাই সেটা আমি প্রমাণ করার জন্য রাজমহলের বড় রানী মন্দিরা চৌধুরীকে ডেকে নিতে চাই। তখনই জজ সাহেব অনুমতি দিলেই মন্দিরা চৌধুরী কাঠগড়ায় এসে দাঁড়ায়। তখন দেখা যাবে ছোট রানীর অ্যাডভোকেট বলে, আচ্ছা মন্দিরা চৌধুরী, আপনি বলুন, উনি কি বড় রাজা বাবু? তখন মন্দিরা চৌধুরী চুপ করে থাকেন। তখনই উকিল বাবু বলে, বলুন, উনি কি আপনার স্বামী প্রতাপ নারায়ণ চৌধুরী? আপনার কি মনে হয়? তখন মন্দিরা চৌধুরী বলে, ইওর অনার, দেখতে হুবহু একরকম, চেহারায় মিল আছে। আজকে পোশাক পাল্টানোতে একদম মনে হচ্ছে যেন প্রতাপ নারায়ণ চৌধুরী বসে আছে এখানে। চেহারায় একদম মিল আছে, কিন্তু ওনার চালচলন কোনো কিছুতেই আমার মনে হয় না যে উনি প্রতাপ নারায়ণ চৌধুরী। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় ফুলকি। তারপরে অ্যাডভোকেট বলে, ইওর অনার, এই কথাটা নোট করুন, কারণ যার স্বামী সে তো চিনতে পারবেনি, কিন্তু এখানে মন্দিরা চৌধুরী নিজে বলছেন যে উনি রাজমহলের বড় রাজাবাবু কিছুতেই হতে পারেন না। একজন স্ত্রী কি তার স্বামীকে চিনতে ভুল করবেন? সে তার স্বামীকে ঠিকই চিনেন। তাহলে এখানে এখানে বোঝাই যাচ্ছে যে এই লোকটা কিছুতেই বড় রাজাবাবু হতে পারে না। তখনই ধানসিঁড়ি দাঁড়ায় আর দাঁড়িয়ে বলে, ইওর অনার, আমি মন্দিরা চৌধুরীকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। তখন জজ সাহেব অনুমতি দিলেই ধানসিঁড়ি বড় রানীকে বলে, আচ্ছা মন্দিরা চৌধুরী, আপনি বলুন, আপনি কি থেকে বুঝতে পারলেন যে উনি রাজমহলের বড় রাজাবাবু নন, উনি প্রতাপ নারায়ণ চৌধুরী নন? কি দেখে আপনি বুঝতে পেরেছিলেন? তখনই বড় রানীমা বলে, আসলে ইওর অনার, আমার স্বামীর পায়ের হাঁটুতে একটা জন্মদাগ ছিল, কিন্তু ওনার ওনার হাঁটুতে ওই জন্মদাগটা পাওয়া যায়নি। আর তাছাড়া আমার স্বামী আমার হাতের রান্না খেতে খুব পছন্দ করতেন। আমার হাতে শুক্তো তিনি অনেক পছন্দ করতেন, আর আমাকে বলতেন যে মরে গেলেও নাকি সেই রান্নার স্বাদ তিনি কোনোদিনও ভুলবেন না। কিন্তু উনি উনি তো আমার হাতের রান্না ছুঁয়েও দেখেননি। তাহলে উনি কি করে প্রতাপ নারায়ণ চৌধুরী হতে পারে, আমার স্বামী হতে পারে বলুন তো ইওর অনার? তাই আমি বলেছি। তখনই ধানসিঁড়ি বলে, আচ্ছা, শুধুমাত্র আবেগের বশে একটা রান্নার কথা বলে আপনি এটা তো অস্বীকার করতে পারেন না? হ্যাঁ, একটা মানুষ যদি 20 বছর অন্য কোথাও থাকে, সে গাছপাতা লতাপাতা কি খেয়ে বেঁচেছে সেটা তো আমরা কেউই জানি না। তার হয়তো বা স্বাদ বদল হয়েছে, রুচি পরিবর্তন হয়েছে, তাতে কি বলা যায় যে উনি প্রতাপ নারায়ণ চৌধুরী নন? একটা মানুষের খাবারের খাবারের ভিত্তিকে কি তাকে কোনোদিনও বিচার করা যায়? আর যদি বলেন জন্মদাগের কথা, আচ্ছা, চামড়া যদি পুড়ে যায় তাহলে ইওর অনার জন্মদাগটাও নিশ্চয়ই পুড়ে যায়। তাহলে সেখান থেকে কি করে প্রমাণ হবে যে জন্মদাগটা ছিল না? তখন এই কথাতেই দেখা যাবে ছোট রানী অ্যাডভোকেট দাঁড়িয়ে বলে, আচ্ছা, সেই জায়গাটা পুড়ে গেলই বা কি করে? তখন ধানু বলে, কি করে পুড়ে গেল সেটার প্রমাণ দিতে আমি এখানে নিত্যানন্দ বাউলকে ডেকে নিতে চাই। তখনই জজ সাহেব অনুমতি দিলেই নিত্যানন্দ বাউলকে ডাকা হয়। ওইদিকে বড় রানীমা সেখান থেকে নেমে নিচে চলে যেতে লাগলে তখনই পড়ে যেতে লাগে আর ফুলকি ধরে নেয় আর বলে, বড় মা, এভাবে বারবার হোঁচট খেও না, তাহলে দেখবে তোমার ছোট যা, সেও কিন্তু তোমাকে ধরতে আসবে না, সেও কিন্তু তোমাকে আগলে রাখবে না। তখন এই কথা শুনে বড় রানীমা অবাক হয়, তারপর নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। তারপর দেখা যাবে নিত্যানন্দ বাউল আসলেই ধানসিঁড়ি বলে, আচ্ছা বাউল বাবা, ওনাকে আপনি চিনেন? তা ওনার চামড়াগুলো কি করে পুড়ে গেল? তখনই নিত্যানন্দ বাউল সবটা বলে আর বলে, একদিন ঈশ্বরের আশীর্বাদে উনি আমাদের কাছে এসে পড়েন, অনেক দারুণ গলা। তখন তার নাম ছিল শ্যামানন্দ বাউল। তারপরে দেখা যাবে একদিন হঠাৎ করে আমাদের আখড়ায় আগুন লেগে যায়, তখন সবাইকে বাঁচাতে গিয়ে তার চামড়া পুড়ে যায়। তখন এই কথাতে ধানু বলে, ইওর অনার, তাহলে আমি অবশ্য প্রমাণ দিতে পেরেছি যে ওনার চামড়া কি করে পড়ে গেছেন। এবার আমি তাকে ডেকে নিতে চাই যে তাকে খুঁজে পেয়েছিলেন। তারপরে দেখা যাবে যে লোকটা তাকে খুঁজে পেয়েছিলেন তাকে ডেকে নেয় ধানসিঁড়ি। তখনই সেই লোকটা কাঠগড়ায় আসলে ধানু বলে, আচ্ছা, ওনাকে আপনি চিনেন? তখনই সেই লোকটা বলে, হ্যাঁ, ওনাকে আমি একদিন সেই চোরাবালির চরে খুঁজে পেয়েছিলাম। তারপরে আনার পরে কতগুলো গুন্ডা তাকে খুঁজতে এসেছিল।
তখনই সেখানে সে বলতে বারণ করলে আমরা বলি না, কিন্তু আমরা পুলিশে খবর দিতে গেলেই সেখান থেকে উনি পালিয়ে চলে যায়। কোথায় চলে গেছে তারপর থেকে ওনার কোনো খোঁজ আমরা পাইনি। তারপরে ধানু এক এক করে সবার সাক্ষী নিতে থাকে। তখন সাক্ষ্য নেওয়ার পরেই ধানু বলে, ইওর অনার, এবার আমি ফুলকি দাস, যে কিনা এই রাজমহলের বড় রাজা প্রতাপ নারায়ণ চৌধুরীকে খুঁজে পেয়েছিল একমাত্র বড় রানীর কথার ভিত্তিতে, তাকে আমি ডেকে নিতে চাই। তখনই দেখা যাবে ফুলকি কাঠগড়ায় আসে। ওইদিকে বড় রানীমা ফুলকির দিকে তাকিয়ে থাকে। তখনই ছোট রাজা বাবু মনে মনে বলে, এবার যেন প্রমাণ হয়ে যায় যে উনি আমার দাদা, কারণ আমি তো জানি যে এটাই আমার দাদা। ওইদিকে দেখা যাবে ছোট রানীমা মনে মনে খুব ভয় পায় আর বলে, না না, এই মেয়েটা অনেক সাংঘাতিক। ফুলকি দাস কি করে যে এই বড় রাজা বাবুকে বাঁচালো সেটাই তো বুঝতে পারছি না। যদি আগে জানতে পারতাম তাহলে না হয় অন্য কোনো প্ল্যান করা যেত। রুদ্র এই কাজটাও করতে পারলো না, রুদ্র যে মারতে পারেনি সেটা তো আমি জানতেই পারিনি। তাহলে তো এই প্ল্যানটা ফেল করতো না, অন্য কোনো প্ল্যান করতাম আমি। কি করব আমি? তারপরে দেখা যাবে ফুলকিকে ধানসিঁড়ি কাট করে ডাকলেই ফুলকিকে ধানসিঁড়ি বলে, আচ্ছা ফুলকি দাস, আপনি কেমন করে প্রতাপ নারায়ণ চৌধুরীকে খুঁজে পেয়েছিলেন? তখন ফুলকি বলে, আসলে বড় রানী মানে রাজমহলের বড় রানী একদিন আমাকে বলেছিলেন যে ওনার স্বামীর মৃত্যুর খোঁজ খবর নিতে। তখনই আমি মৃত্যুর খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে ওনাকে কেউ ইচ্ছে করে গাড়ি ধাক্কা দিয়ে জলে ফেলে দেয়। তখনই বুঝতে পারলাম যে যেই সেই মানুষটা এই কাজটা করতে পারেনি, কারণ উনি তো রাজমহল স্টেটের বড় রাজাবাবু ছিলেন, তাই না? তখনই আস্তে আস্তে সবটা খোঁজ নিয়ে জানতে পারলাম এই সব কিছুর মধ্যে একজনের স্বার্থ জড়িয়ে আছে। ঠিক তখনই দেখা যাবে ছোট রানীমার উকিলবাবু দাঁড়িয়ে বলে, ইওর অনার, এখানে আমরা আজকে বসেছি ইনি প্রতাপ নারায়ণ চৌধুরী কিনা সেটা জানার জন্য, কিন্তু অবান্তর সব প্রশ্ন আর অবান্তর সব কথা বলে কোর্টটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। তখনই দেখা যাবে জজ সাহেব বলে, আচ্ছা ঠিক আছে, আপনি বসুন। দেখুন ফুলকি দাস, আপনি এছাড়া অন্য কিছু জানলে সেটা বলুন। আমরা শুধুমাত্র জানতে চাই যে উনি প্রতাপ নারায়ণ চৌধুরী কিনা, অন্য কিছু না। তখন ধানু বলে, ইওর অনার, তার সপক্ষে প্রমাণ রয়েছে। তখনই ফুলকি বলে, ধানু দিদি, তুমি বলছো না কেন? সেখানকার প্রজারাও তো তাকে চিনে নিয়েছে। তখনই ধানু বলে, হ্যাঁ ইওর অনার, উনি যখন প্রথমেই রাজমহলে পা রাখে তখন অনেক প্রজারাই তাকে চিনে নিয়েছেন, তাকে গ্রহণ করেছেন, তাদেরকে আমি ডাকতে চাই। তখন দেখা যাবে কতজন প্রজা সেখানে চলে আসে। আর একজন সনাতনের বন্ধু, তাকে কাঠগড়ায় ডাকা হয়। ওইদিকে ইন্দ্রকে ছোট রানী ইশারায় জিজ্ঞাসা করে, সব ঠিক আছে তো? তখন ইন্দ্র বলে, হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। তখন সেই লোকটাকে ধানু বলে, আচ্ছা আপনি বড় রাজা বাবুকে কতদিন ধরে চিনেন? তখনই সেই লোকটা বলে, আসলে বড় রাজা বাবুর যে ড্রাইভার ছিল সনাতন, সে আমার বন্ধু ছিল। বড় রাজা বাবু অনেক ভালো মানুষ ছিল, ভগবান তুল্য ছিল। আর সে যখনই যখনই সেই সিংহদেবের মন্দিরে আরতি করতেন তখন তখন আমরা যেতাম, খুব ভালো লাগতো। আর এবারও এসে উনি যখন আরতি করলেন তখনই আমরা বুঝতে পারলাম যে উনি এই বড় রাজা বাবু। তখন ধানু বলে, আপনি সেটা দেখে বুঝতে পেরেছিলেন? তখন সেই লোকটা বলে, হ্যাঁ বুঝবো না। তখন দেখা যাবে ছোট রানীর পক্ষের উকিল দাঁড়িয়ে বলে, আচ্ছা উনি কিভাবে আরতি করেছিলেন? অজ্ঞান হয়ে, না সজ্ঞানে, না শুয়ে শুয়ে, যে আপনি সেটা দেখে বুঝতে পারলেন? তখনই উকিল বাবুর এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। আর এরকম তর্ক বিতর্কের মধ্যেই জজ সাহেব বলে, আচ্ছা এতে কোনোভাবে প্রমাণ হয় না যে উনি প্রতাপ নারায়ণ চৌধুরী কিনা। তার সপক্ষে কোন রকম কোনো প্রমাণ নেই। তাই এই কোর্টেই ডিএনএ টেস্টের ব্যবস্থা করা হবে। ওনার ভাই, ছোট ভাই আর ওনার ডিএনএ মিলিয়ে দেখা হবে উনি প্রতাপ নারায়ণ চৌধুরী কিনা। তাই কোর্ট পরের দিনের জন্য মন্তব্য ঘোষণা করা হলো। এই বলে জজ সাহেব সেখান থেকে চলে যায়। তখন দেখা যাবে তার পরের দিন ফুলকিরা সবাই মিলে ডিএনএ টেস্ট করার জন্য বড় রাজা বাবুকে নিয়ে যাচ্ছে। তখনই ধানুকে কেউ ফোন করে বলে যে কিছুতেই ডিএনএ টেস্ট হবে না, ছোট রাজা বাবু স্যাম্পল দিতে পারবে না, সে হার্ট অ্যাটাক করেছে। তখন এই কথা শুনে ধানু চমকে যায় আর বলে, এটা কি করে সম্ভব? তখন ফুলকি বলে, আমাদের তো দেখা করতেই হবে। তখন ধানু বলে, আমাদের কি দেখা করতে দেবে? তখন রোহিত বলে, ছদ্মবেশ নিয়ে আমাদের যেতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট